সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভ সকাল জানিয়ে আমাদের আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়ছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায়। এই অধ্যায়টির নাম জ্যোতির্বিজ্ঞান। ইতোমধ্যেই আমরা এই জ্যোতির্বিজ্ঞানে মহাকাশ সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় রেডিও টেলিস্কোপ এবং অপটিক্যাল টেলিস্কোপ। আমরা এর আগের লেকচারে আলোচনা করেছি তারকা নিয়ে, স্টার নিয়ে, সূর্য নিয়ে, নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদি নিয়ে। এখন আমরা আজকে যে বিষয় দুটো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেডিও টেলিস্কোপ, অর্থাৎ আমরা পর্যবেক্ষণ, এই বিষয়গুলো এগুলো অনেক অনেক দূরে অবস্থিত, এগুলো আমরা তো গিয়ে পর্যবেক্ষণ করতে পারি না। এদেরকে পৃথিবীতেই একটা দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপের সাহায্যে এদেরকে পর্যবেক্ষণ করা হয়। তো এমনই দুটি যন্ত্র যেটা পৃথিবীতেই আমরা স্থাপন করি মহাকাশ পর্যবেক্ষণের জন্য, সেই দুটি যন্ত্র, একটা হচ্ছে রেডিও টেলিস্কোপ, আরেকটা হচ্ছে অপটিক্যাল টেলিস্কোপ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই দুটি বিষয়ই হচ্ছে আজকে আমাদের টপিক, অর্থাৎ রেডিও টেলিস্কোপ কিভাবে কাজ করে এই সংক্রান্ত কিছু আলোচনা আমরা করব এবং অপটিক্যাল টেলিস্কোপ কিভাবে কাজ করে এই সংক্রান্ত কিছু আলোচনা আমরা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা শুরু করি আজকে আমাদের লেকচার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম টপিক হলো রেডিও টেলিস্কোপ। তাহলে প্রথমে যে বিষয়টি আসে সেটি হলো রেডিও টেলিস্কোপ কাকে বলে। তাহলে তারকারাজি, ছায়াপথসমূহ, কোয়ার্সার এবং অন্যান্য নবমণ্ডলীয় বস্তু হতে স্বাভাবিকভাবে ঘটা নির্গত বেতার তরঙ্গ সম্পর্কে জানার জন্য ব্যবহৃত আলোকযন্ত্রকে রেডিও টেলিস্কোপ বলা হয়। ঠিক আছে, তো সাধারণত বেতার তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের সীমা প্রায় 1 মিলিমিটার হতে 10 মিটার এবং কম্পাঙ্ক সীমা 30 মেগাহার্জ হতে প্রায় 300 গিগাহার্জ পর্যন্ত হয়। প্রায় 20 সেন্টিমিটার তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে বেশি বা 1.5 গিগাহার্জ কম্পাঙ্কের তরঙ্গের ক্ষেত্রে আয়নমণ্ডল বা অনিয়মিততার কারণে আগত সংকেতগুলোকে বিকৃত করে। এর কারণে স্ফুলিঙ্গায়ন নামক একটি ঘটনা ঘটে, যা আলোকীয় তরঙ্গদৈর্ঘ্যের দৃশ্য তারকার মিটিমিটি করার অনুরূপ। সাধারণত আমরা দূরের যে জিনিসগুলো আছে সেগুলো থেকে আগত তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করার জন্য, আগত তরঙ্গদৈর্ঘ্যকে আমরা ক্যাপচার করার জন্যই সাধারণত রেডিও টেলিস্কোপ ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই লেকচারের এই অংশের শেষে রেডিও টেলিস্কোপের একটি অ্যানিমেটেড ভিডিও তোমাদেরকে দিয়ে দিব এই লেকচারের মধ্যে, যাতে তোমরা এর বিভিন্ন যে পার্টগুলো আছে বা এটা দেখতে কেমন, কিভাবে কাজ করে, এই সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে যাবে এবং আশা করি তোমাদের উপকারে লাগবে। আমরা হালকা কিছু ধারণা দিচ্ছি। আমরা আসলে এই লেকচারের মাধ্যমে তোমাদেরকে ছবিও দেখাতে পারছি না, ওই ভিডিও থেকেও তোমরা দেখতে পারবে যে এটা দেখতে কেমন। এটা অনেকটা ডিশ অ্যান্টেনার মতো। ডিশ অ্যান্টেনা আমরা সবাই দেখেছি, বড় ডিশ অ্যান্টেনা, এটা অনেকটা ডিশ অ্যান্টেনার মতো হয়ে থাকে। তো ডিশ অ্যান্টেনার মতো হয়ে থাকে এবং এটা সাধারণত বিভিন্ন মহাকাশের যে সব বিষয় রয়েছে, তারকারাজি, ছায়াপথ, কোয়ার্সার ইত্যাদি থেকে আসা যে তরঙ্গ, সেগুলো ক্যাপচার করার জন্য ব্যবহৃত হয়। তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকলে সাধারণত আয়নমণ্ডল কর্তৃক মহাজাগতিক বেতার তরঙ্গ শোষণ করা জরুরি বিষয় বলে বিবেচিত হয়। প্রায় 10 মিটার তরঙ্গদৈর্ঘ্যের বেশি হলে আগত সংকেতের জন্য আয়নমণ্ডল অস্বচ্ছ রূপ ধারণ করে। ভূপৃষ্ঠে অবস্থিত রেডিও টেলিস্কোপ দ্বারা মহাজাগতিক উৎস হতে আগত এই তরঙ্গদৈর্ঘ্যের বেতার তরঙ্গ পর্যবেক্ষণ দুরূহ। কয়েক সেন্টিমিটার নিচে তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গ বায়ুমণ্ডল দ্বারা শোষণ করার কারণে
সংকট বৃদ্ধি পায় ভূপৃষ্ঠ হতে 1 সেন্টিমিটারের চেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গ পর্যবেক্ষণ করা সম্ভব, তাও শুধুমাত্র সীমিত সংখ্যক সংকেতে বায়ুমণ্ডল ও আয়নমণ্ডল শুধুমাত্র সামান্য বিকৃত ঘটায়। ঠিক আছে, তো রেডিও টেলিস্কোপ নানা প্রকার থাকলেও প্রত্যেক টেলিস্কোপে দুটি মৌলিক উপাদান থাকে, সেগুলো হলো একটি বৃহৎ রেডিও অ্যান্টেনা। সাধারণত একটা রেডিও টেলিস্কোপ কী দ্বারা গঠিত? বিভিন্ন ধরনের রেডিও টেলিস্কোপ পাওয়া যায়, কিন্তু এর মধ্যে হচ্ছে সবচেয়ে রেডিও টেলিস্কোপের যে মূল যে উপাদান দুটি, সেটি হচ্ছে একটি বৃহৎ রেডিও অ্যান্টেনা এবং একটি সুবেদী রেডিও গ্রাহকযন্ত্র বা রেডিও মিটার। ওকে, রেডিও টেলিস্কোপের সুবেদিতা অর্থাৎ রেডিও তরঙ্গ নিঃসরণের দুর্বল উৎস পরিমাপ করার সক্ষমতা, যা নির্ভর করে অ্যান্টেনার ক্ষেত্রফল ও দক্ষতা এবং সংকেত উদ্ঘাটন ও বিবর্ধিত করার জন্য ব্যবহৃত রেডিও গ্রাহক যন্ত্রের সুবেদিতার উপর। সবচেয়ে প্রচলিত রেডিও টেলিস্কোপ হিসেবে রেডিও তরঙ্গ প্রতিফলক সংবলিত উপবৃত্তাকার অ্যান্টেনা ব্যবহৃত হচ্ছে। এগুলো টিভি স্যাটেলাইট রিসিভিং ডিশ হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত আমাদের এখানে প্রচলিত যে রেডিও টেলিস্কোপ সেটা হচ্ছে ডিশ অ্যান্টেনা, যেটা তোমরা সকলেই দেখে থাকো। তো এই হলো আমাদের মোটামুটি স্বাভাবিকভাবে এর ব্যবহার এবং এর অংশগুলো, এটা মেইনলি কী কাজ করে এটি, এবং এই সংক্রান্ত ভিডিওটি দেখলে আমার মনে হয় তোমরা আরও উপকৃত হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন ভিডিওটি দেখব। Take a telescope. Terrific for looking at things which are just a wee bit far away. As long as there's nothing in the way. The bigger the telescope, the further it can see. But the universe is a very big place. Excuse me, it's very dark out here. And if we relied just on what we could see out there, we'd be getting only part of the picture, so to speak. Oh, I see. That's where radio telescopes come in, like this one at Parkes. It's not looking, it's sort of listening. You see, the whole universe is pulsing with radio energy. Not that sort of radio. Radio energy given off by stars and a whole lot of other objects in space. Radio energy which needs special receivers because it's incredibly weak. At Parkes, these weak signals from far away are collected and amplified so they can be measured and analysed. Oh, and by the way, one of the other big advantages of radio telescopes is that you can use them night And day. But who on earth would be interested in radio energy from space, you might ask? Who on earth would be interested in radio energy from space? Astronomers, actually. Ah, It can tell them heaps about what's out there, like the shape of our galaxy, how fast it's rotating, the size of quasars, molecular clouds in space. what about UFOs? It's got nothing to do with UFOs and little green men. Oh, The telescope's so good at its job, it's working round the clock. And there's a waiting list to use it. come on, can I have a go now? Australian astronomers share the telescope with visiting scientists. They're dying to work here. Also telescoop in Australia. When you go to a show,
you pick the best seat you can afford. It gives the best view. Overseas astronomers come to Parkes because it's one of the best places on Earth for looking at the Milky Way, where a lot of the action is. Parkes has worked with lots of interesting people on lots of interesting jobs. Along the way, the surface of the dish has been upgraded to make it even more versatile. And the receiving equipment has been replaced with the latest state-of-the-art technology. After all, if you're going to play the game, you've got to keep up with the times. A lot of things have changed since 1961, you know. This is the control room, where the amplified radio signals are sent for analysis. There aren't any guided tours here. There just isn't room. Oh, what does this button do? Hey, besides, you might touch something you shouldn't. It only takes a few taps, and the astronomer directs 1,000 tons of dish to the next part of the sky he wants to observe. And all with an accuracy of a minute fraction of a degree. Just like driving the family car. Well, not exactly. It actually has a super sophisticated guidance system to steer the dish. Ah, sort of power steering. Well, yes, I suppose you could refer to it as being similar to power steering. And if you're impressed by team driving like this, you'll be amazed at what a team of telescopes can do. With heaps of ingenuity and some sneaky tricks, the Parkes dish can be coordinated with 7 other dishes across the countryside to all focus at the same point in the sky. Together, they act like a giant 300-kilometre wide telescope, even more sensitive to radio waves from far, far away. This team effort is collectively called the Australia Telescope, and it was put together as a big bicentennial present for Australia in 1988. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, bicentennial Australia 1988. Is there anything the Parkes radio telescope can't do? Not much. Oh, it's really moving. Oh, come on. It doesn't actually move that fast. Right, we've speeded it up a little bit just for the purpose of the demonstration. Do anything interesting at work today, dear? Oh, nothing much. We did find a quasar over 20,000 million light years away. Well, that was just before lunch. Oh, and after lunch, darling, you... When you think how weak you'd be if you just travelled that far, you can see why the telescope needs to catch as much of the signal as possible and then amplify it a million times. Once it's measured and recorded, all the astronomer has to do is work out what it means. প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী টপিক হলো অপটিক্যাল টেলিস্কোপ। এখন অপটিক্যাল টেলিস্কোপটা কী জিনিস? সাধারণত নভোমণ্ডলে অবস্থিত দূরবর্তী বস্তু খালি চোখে স্পষ্টভাবে দেখা যায় না। দূরের বস্তুকে ভালোভাবে পর্যবেক্ষণের জন্য যে আলোকযন্ত্র ব্যবহৃত হয় তাকে অপটিক্যাল টেলিস্কোপ বলা হয়। সাধারণত 3 ধরনের অপটিক্যাল টেলিস্কোপ রয়েছে: লেন্স সমূহ ব্যবহার করে প্রতিসরণ টেলিস্কোপ, দর্পণ ব্যবহার করে প্রতিফলন টেলিস্কোপ এবং লেন্স ও দর্পণ উভয়ের সমন্বয়ে গঠিত টেলিস্কোপ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ষষ্ঠ অধ্যায়ে ইতিমধ্যেই একটা টেলিস্কোপ নব দূরবীক্ষণ যন্ত্র বা নভ টেলিস্কোপের গঠন প্রণালী পড়ে এসছো।
তো ওই জিনিসটাই আসলে এরকম টেলিস্কোপ আমরা 3 প্রকারের পেয়ে থাকি সাধারণত। তো ওখানে আমরা কি ব্যবহার করেছি, ওখানে টেলিস্কোপ আমরা 2 রকমের ব্যবহার করেছি। ওখানে দুটো উত্তল লেন্স ব্যবহার করে আমরা টেলিস্কোপ করেছি, আবার একটা উত্তল লেন্স এবং একটা অবতল দর্পণ ব্যবহার করেও আমরা টেলিস্কোপ করেছি। এখন এই টেলিস্কোপের দুটো পার্ট, যদি আমরা প্রতিসরণ টেলিস্কোপ নিয়ে কথা বলি তাহলে এই ক্ষেত্রে দুটো উত্তল লেন্স থাকে, একটা অভিলক্ষের দিকে, একটা হচ্ছে অভিনেত্রের দিকে, অর্থাৎ যে সাইড দিয়ে আমরা তাকিয়ে দেখি। তো সাধারণত টেলিস্কোপে একটি অভিলক্ষ, যেটি লেন্স বা দর্পণ যা দূরবর্তী বস্তু ফোকাস করে তা থেকে আগত আলোকে সংগ্রহ করে। এর ব্যাস বা উন্মেষের উপর টেলিস্কোপের আলো সংগ্রহ করার ক্ষমতা বা সক্ষমতা নির্ভর করে। অভিলক্ষ যত বড় হবে তত বেশি আলো সংগ্রহ করতে পারবে এবং সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিস্তারিত বিশ্লেষণ করতে পারবে। অপটিক্যাল টেলিস্কোপের মূলনীতি হচ্ছে উত্তল বা অবতল দর্পণ অভিলক্ষ হিসেবে ব্যবহার করে দূরবর্তী লক্ষ্যবস্তু ফোকাস করে তা হতে আগত আলোক রশ্মিগুচ্ছকে এর ফোকাসস্থলে নিয়ে আসা, যেখানে বস্তুর একটি বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। এই প্রতিবিম্ব একটি বিবর্ধন কাচের মতো ক্রিয়াশীল একটি অভিনেত্র উক্ত লক্ষ্যবস্তুর একটি বিবর্ধিত অবশিষ্ট অবাস্তব প্রতিবিম্ব দেখতে পায়। তো এই হলো মোটামুটি অপটিক্যাল টেলিস্কোপের কাজ, যার গঠন এবং মূলনীতি ইতোমধ্যেই তোমাদের পড়া হয়ে গেছে। তারপরেও আমরা আমাদের এই টপিকের শেষে একটা ছোট্ট ভিডিও দেখাবো টেলিস্কোপ নিয়ে। তোমরা ভিডিওটি দেখলে এই টেলিস্কোপ সম্পর্কে, টেলিস্কোপটি দেখতে কেমন এবং এই টেলিস্কোপ সম্পর্কেও তোমরা একটা মোটামুটি ভালো ধারণা পেয়ে যাবে। টেলিস্কোপ আরও আছে অ্যাস্ট্রোগ্রাফ টেলিস্কোপ, যা মহাজাগতিক রশ্মি গবেষণায় উপগ্রহ ও গ্রহাণুর গতিবিধি পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। জ্যোতির্বিজ্ঞান বিষয়ক গবেষণায় সম্প্রতি বহুদর্পণ টেলিস্কোপ ব্যবহৃত হচ্ছে। বর্তমানে কম্পিউটার নিয়ন্ত্রিত টেলিস্কোপ বেশি গ্রহণযোগ্য, সেখানে আমরা সহজে বিভিন্ন ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে পারি এবং সহজে আমরা বিষয়গুলোকে বুঝতে পারি এবং একটা স্পষ্ট ইমেজ আমরা নিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাই মহাকাশ গবেষণায় আমাদের অপটিক্যাল টেলিস্কোপের অবদান আসলে অনেক, আর রেডিও টেলিস্কোপের গবেষণা অনেক। সম্প্রতি চীন একটা সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ বসাতে যাচ্ছে। ভিন গ্রহে আসলেই কোনো প্রাণী আছে কিনা বা ভিন গ্রহে থেকে তারা কোনো রশ্মি তারা পাঠাচ্ছে কিনা, সেই রশ্মিগুলোকে ক্যাপচার করার জন্যই সাধারণত চীন একটা বিশাল আকৃতির প্রায় 30টি ফুটবল স্টেডিয়ামের সমান একটা রেডিও টেলিস্কোপ বানাতে চলেছে, যেটা পৃথিবীর সর্ববৃহৎ রেডিও টেলিস্কোপ হবে এবং যেটি আমাদের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটা যুগান্তকারী অবদান রাখবে বলে আশা করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে এখন আমরা উপভোগ করি অপটিক্যাল টেলিস্কোপের ভিডিওটি।
প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের লেকচার এই পর্যন্তই। আমরা আমাদের পরবর্তী লেকচারে কৃত্রিম উপগ্রহ এবং বাংলাদেশের একমাত্র উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নিয়ে কিছু আলোচনা করব এবং তারই মধ্য দিয়ে শেষ হয়ে যাবে আমাদের থিওরিটিক্যাল পার্ট এবং এরপরে আমরা কিছু সৃজনশীল প্র্যাকটিস করব তার পরের ক্লাসে। তাহলে আমরা আমাদের অধ্যায়টি শেষ করে ফেলব এবং এর সাথে সাথে আমাদের সম্পূর্ণ ফিজিক্স সিলেবাসটাও শেষ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সিলেবাস শেষ হওয়ার সাথে সাথে টেস্ট পরীক্ষার জন্য খুব জোরে সোরে প্রিপারেশন নিবে এই আশা ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থীরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।